বরাবরের মতোই অরুণিকাকে দেখতে এসে আদ্রিকাকে পছন্দ করলো পাত্রপক্ষ। করবেই না বা কেন? অরুণিকা যেখানে শ্যামবর্ণের অধিকারী, সেখানে আদ্রিকা শ্বেতবর্ণী, সেই সাথে অসম্ভব রূপবতী। যে কেউই প্রথম দর্শনে তাকে পছন্দ করতে বাধ্য। অরুণিকা ও আদ্রিকার মধ্যে রূপ সৌন্দর্যের বিস্তর ফারাক। একই মায়ের পেটের দুই বোন হওয়া সত্ত্বেও একজন অপরজনের বিপরীত। বসার ঘরে থমথমে পরিবেশ বিরাজমান। এতদিন পর্যন্ত যত পাত্রপক্ষ অরুণিকাকে দেখতে এসে আদ্রিতাকে পছন্দ করেছে, তারা কেউই সেটা সরাসরি প্রকাশ করেনি। হয় ইঙ্গিতে বুঝিয়েছে, নয়তো অন্য কাউকে দিয়ে বলিয়েছে। কিন্তু এবারের পাত্রপক্ষ ব্যতিক্রম। তারা সরাসরি আদ্রিকার জন্য প্রস্তাব দিয়ে বসলো। বেশ কিছু সময় নীরবতা পালন করে অরুণিকার মা আরজু বেগম ধীরে সুস্থে নম্র স্বরে জবাব দেন, বড়জনের বিয়ে না দিয়ে ছোটটাকে নিয়ে আমরা চিন্তা করতে আগ্রহী নই। আরজু বেগমের কথা শুনে পাত্রের মা ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠেন, এ মেয়ের এত সহজে বিয়ে দিতে পারবেন বলে তো মনে হয় না। যা গায়ের রং, ছোটটার রূপের দৌলতে তাও ভালো ভালো প্রস্তাব পাবেন, কিন্তু এভাবে অজুহাত দিয়ে কাটিয়ে দিলে ছোটটা ওকে আর গছাতে পারবেন না কোথাও। বলতে বলতে বিচ্ছিরি ভাবে খ্যাক খ্যাক করে হেসে ওঠেন মহিলা। আরজু বেগমের মস্তিষ্কে অগ্নিকুণ্ডের লাভা ছড়িয়ে পড়লেও নিজেকে যথাসম্ভব শান্ত রাখেন তিনি। মুখে হাসি ফুটিয়ে রেখেই পুনরায় জবাব দেন, আমার মেয়েদের ব্যাপার আমার চেয়ে ভালো তো কেউ বুঝবে না নিশ্চয়ই। আমি দেখে নিব, আপনারা এবার আসতে পারেন। পাত্রের মায়ের বোধহয় এবার আতে ঘা লাগলো। মুখ চোখ বিকৃত করে সকলকে নিয়ে বেরিয়ে গেলেন। পাত্রপক্ষের লোকজন বিদায় নিতেই ছ্যাদ করে ওঠে আদ্রিকা। এত ভদ্র ভাষায় ওই মহিলাকে বিদায় করলে কেন মা? আরো দুটো কড়া কথা শোনানো উচিত ছিল। বাড়ির এই ছোট মেয়েটি একটু রকচটা স্বভাবের হয়েছে, অল্পতেই রেগে যায়। এদিকে এত কিছুর মধ্যেও আসল মানুষটি চুপচাপ নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছে অরুণিকা। এসব পরিস্থিতিতে অভ্যস্ত সে। এখন যেন আর কিছুতেই কিছু যায় আসে না। আদ্রিকার কথার প্রেক্ষিতে আরজু বেগম কঠোর স্বরে জবাব দেন, আদ্রিকা, এমন অভদ্র ব্যবহারের শিক্ষা আমি তোমাদের দেইনি, তাই কথাবার্তা সংযত করে বলবে। অরুণিকার দিকে দৃষ্টি ফিরিয়ে কোমল স্বরে পুনরায় বলে ওঠেন, মা অরুণিকা, যা ভেতরে যা, মন খারাপ করিস না। যা হয়েছে ভালোই হয়েছে। এমন পরিবারে তোর বিয়ে হলে তুই সুখী হতি না। অরুণিকা চোখ তুলে মায়ের দিকে তাকায়। বড্ড ক্লান্ত দেখাচ্ছে মাকে। মিষ্টি হেসে সে জবাব দেয়, অরুণিকার এত সহজে মন খারাপ হয় না মা, বরং তুমি কষ্ট পেও না, আমি একদম ঠিক আছি। এই বলে উঠে দাঁড়ায় সে। আরো একবার মিষ্টি হাসি ছুড়ে ধীর পায়ে প্রস্থান করে সেখান থেকে। আদ্রিকাও পিছু পিছু হাঁটা ধরে। আরজু বেগম মাথা নিচু করে বসে থাকেন। ফোঁস করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। তখনই সেখানে তার ছোট যা সেলিনা এসে বসে পড়ে। বুলেটের গতিতে মুখ চলতে শুরু করে তার। ভাবি, বলেছিলাম তোমাকে বারবার, ওরকে দেখতে এলে আদ্রিকে সেখানে আসতে দিও না, পারলে ওকে বাড়িতেই রেখো না, ওর নানা বাড়িতে রেখে এসো। কিন্তু তুমি আমার কথা শুনলে না। যতবার ছেলের বাড়ির লোক আসে তুমি আদ্রিকে ও নিয়ে আসছো সঙ্গে করে। এতে করে কি হয় দেখলে তো? এভাবে করলে তো ওর বিয়েই হবে না। অরুর বিয়ে দেওয়ার জন্য আমার আদ্রিকে লুকিয়ে রাখতে হবে না। যে বা যারা আদ্রিকে দেখে ও অরুকে পছন্দ করবে, তারাই সত্যিকারের ভালো মানুষ হবে। তাছাড়া যারা একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ করে, তাদের মতো ছোট লোক পরিবারে অরুকে বিয়ে দেওয়ার চেয়ে আমার অরু সারা জীবন কুমারীই থাকুক। এই বলে আরজু বেগম উঠে দাঁড়ান। প্রসঙ্গ পাল্টে বলেন, রান্নাঘরে অনেক কাজ আছে, এগুলো পরিষ্কার করে ওদিকে আয়। কথা শেষ করে সোজা রান্নাঘরের উদ্দেশ্যে চলে যান তিনি। এদিকে সেলিনা আপন মনে আওড়াতে থাকে, অমন পরিবার কোনো দিনও পাবে না তুমি তোমার ওই কালো মেয়ের জন্য। আকাশে মেঘ করেছে, তবে কালো মেঘ নয়, ধূসর মেঘে ছেয়ে আছে পুরো আকাশ। কেমন যেন মলিনতার ছাপ ফেলে দিয়েছে চারপাশে। আচ্ছা, ওরা কি অরুর মনের অবস্থা বুঝতে পেরেছে? অরুর মনের প্রতিচ্ছবি এঁকেছে প্রকৃতিতে। জানালার কারণে সে মাথা ঠেকিয়ে আকাশ পানে চেয়ে আপন মনে এসবই ভাবছিল অরুণিকা। হুট করে আদ্রিকার ঝাঁকুনি খেয়ে চমকে ওঠে সে। বুবু, ওই 2 টাকার মহিলার কথা শুনে তুমি মন খারাপ করে আছো? ছি বোন, এভাবে বলে না।
আর আমি বা শুধু শুধু মন খারাপ করতে যাব কেন? বুঝি তো আমি। একদম ওসব ফালতু মানুষের কথা শুনে মন খারাপ করো না বুবু। ওসব আলু পটলের সাথে তোমার বিয়ে হবে না, বুঝেছো? তোমার বিয়ে হবে রাজপুত্রের সাথে। সে যে সেই রাজপুত্র নয়, সে হবে অপরূপ সৌন্দর্যের অধিকারী, অসম্ভব রূপবান রাজপুত্রের সাথেই তোমার বিয়ে হবে। খিলখিলিয়ে হেসে ওঠে অরুণিকা, হাসতে হাসতে বলে, পাগলি একটা, এসব দিবা স্বপ্ন দেখাবার বন্ধ কর। ওসব মোটেও দিবা স্বপ্ন নয় বুবু, এটা আমার বিশ্বাস। আমার মন বলছে অতি সুন্দর এক পুরুষ আসবে, তোমাকে তার মনের ঘরে রানী করে নিয়ে যাবে। দেখো, সে তোমাকে কখনো অবহেলা করবে না, খুব ভালোবাসবে। এমন অবাস্তব স্বপ্ন দেখিস না বোন, মন ভেঙে গেলে কষ্ট পাবে নিজেই। তুমি বিশ্বাস করছো না তো ঠিক আছে, সময় মতো মিলিয়ে নিও। আরে আমার বুবুর মতো মেয়ে এই 10 গ্রামে একটাও পাবে না কেউ। সেই বুবুর জন্য রূপবান আসবে, রূপবান, এতটাই রূপবান হবে যাকে দেখে সারা গ্রামের মেয়ে, মহিলা, বুড়ি সকলে ভিমরি খেয়ে কাত হয়ে পড়ে থাকবে। একা একা বকতে বকতে ঘর ছেড়ে ছুটে বেরিয়ে গেল আদ্রিকা। সেদিকে তাকিয়ে ভেতর চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুণিকার। নিজে নিজেই জবাব দেয়, কোনো অসুন্দর পুরুষই আমাকে সঙ্গী হিসেবে কল্পনা করতে পারে না, সেখানে রূপবান, সে তো বিলাসী চাহিদা। একটি বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি, দেশ বিদেশের খ্যাতি অর্জিত এই কোম্পানি তাদের ডিজাইনিং এর জন্য সেরা। চায়না, জাপান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে বড় বড় ইন্টেরিয়র ডিজাইনিং কোম্পানি এই কোম্পানির সাথে ডিল করতে আগ্রহী থাকে বরাবর। তার কারণ এই কোম্পানির আন্ডারে হওয়া সকল ইন্টেরিয়র ডিজাইন ছিল সৌন্দর্যে ভরপুর। ঘরের দেয়াল থেকে মেঝে, আসবাবপত্র সবকিছু এত সুন্দর ও আকর্ষণীয় করে সাজানো হয়েছে তা দেখে যে কেউ থমকে যেতে বাধ্য। আর এই সবকিছুর পেছনে যেই মানুষটির অবদান, সে হলো খান পরিবারের আদর্শ ছেলে আহরার খান। আহরার খান শুধু তার কাজের জন্যই বিখ্যাত নয়, আরো একটি কারণে সে তুমুল জনপ্রিয়। আর তা হলো তার চোখ ধাঁধানো রূপ, যাকে অনেকেই নাম দিয়েছে সর্বনাশা রূপ। অতি সুন্দরী মেয়েদের যেমন তাদের রূপের কারণে বহু কঠিন পরিস্থিতি পার করতে হয়, ছেলে হয়ে আহরারকে অনেক বড় বড় ঝড়ঝাপটা পাড়ি দিতে হয়েছে তার এই অতি সৌন্দর্যের কারণে। কখনো কেউ শুনেছে এমন আশ্চর্যজনক কথা? সকলে জানে আহরার আড়াল প্রিয় মানুষ, সে সব সময় আড়ালে থাকতেই পছন্দ করে, তাই অনেকের কাছে অর্ধনারী উপাধিও পেয়েছে। কিন্তু তার কিছুই করার নেই, আড়ালে থাকাটা তার মায়ের আদেশ। মেয়েদের মতো তাকে সবসময় লুকিয়েই রাখতে চেয়েছেন তার মা তাসফিয়া খান। আহরারের জন্মের সময় আত্মীয় স্বজন সহ আশেপাশের পাড়া প্রতিবেশী সকলেই দলে দলে দেখতে এসেছিল তাকে। বিশাল বিশাল চক্ষু বানিয়ে এক একজনের মন্তব্য ছিল, ও মা গো, এত সুন্দর ছেলে! এই ছেলেকে তো বাড়ির বাইরে বের করা যাবে না, মেয়েরা হামলে পড়বে। ছেলেকে বরং সিন্ধুকে ভরে রেখো। এ বাড়িতে আহমরি সুন্দর তো কেউ নয়, এই ছেলে এত ভয়ঙ্কর রূপ নিয়ে জন্মালো কিভাবে? মা তো শ্যামলা, বাবাও তো মোটামুটি, এই ছেলে তোমাদেরই তো। সৃষ্টিকর্তা কিভাবে এই অসম্ভব রূপবানকে এই ঘরে পাঠিয়েছিলেন তা কেবল তিনিই জানেন। তবে রূপের জন্য খ্যাত এই আহরার খান নিজেও একজন সৌন্দর্যের পূজারী। যেমন তার সৌন্দর্য, ঠিক তেমনই সুন্দর তার সকল কাজকর্ম। সবকিছুতে সৌন্দর্য ঢেলে দিয়ে যেন এক রূপময়তার জগৎ তৈরি করতে চায় সে। তবে মনের মানুষ কেমন চাই এই রূপবান তা সে জানে না, শুধু জানে যখন যেখানে যাকে দেখে তার চোখ আটকে যাবে, সেই হয়ে যাবে তার নির্ধারিত। কিন্তু কে জানে তো এই ভয়ঙ্কর সুন্দর রূপবান কোনো এক বর্ষামুখ সন্ধ্যায় তার মনটাকে দান করে আসবে এক শ্যামবতীর কাছে। আকাশ পুরে বৃষ্টি নেমেছে, ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছে। টিনের চালের ওপর পড়া বৃষ্টির ঝুমঝুম শব্দ এক আলাদা মোহনীয় পরিবেশ সৃষ্টি করছে। বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে বৃষ্টি বর্ষণ দেখছে অরুণিকা। বৃষ্টি পছন্দ নয় এমন মেয়ে বোধহয় বিরল। অরুণিকা সেই বিরল মেয়েদের মধ্যে এ একজন। বৃষ্টি দেখলেই তার মন খারাপ হয়, বিষণ্ণতায় ভরে যায় ভেতরটা, হু হু করে কান্না পায়। কিন্তু সে কাঁদতে পারে না, হয়তো কঠোর হয়ে গিয়েছে তার মন। এক হাত বাড়িয়ে টিনের চাল বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির পানি ছুঁয়ে দেখে অরুণিকা। সে পানি হাতে নিতেই দুফোঁটা অশ্রু বিসর্জন হয়ে যায় তার। এমনই এক বর্ষা বাদলের দিনে তার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষ তার বাবা হারিয়ে গিয়েছিলেন। সেদিন ছিল তুমুল বর্ষণের দিন। ব্যবসার সুবাদে গ্রাম ছেড়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন জামিল হক। ছাতা মাথায় নিয়ে বাড়ির সদর দরজা পেরোতে গিয়ে কিভাবে যেন পেছন ফিরে তাকান। অরুণিকা সেদিন ঠিক এভাবেই বারান্দায় দাঁড়িয়ে ছলছল নয়নে বাবার চলে যাওয়া দেখছিল।
হক সাহেব মুচকি হেসে ফিরে আসেন। অরুণিকার মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে বলেন, মন খারাপ করিস না ওর মা, আমি শীঘ্রই ফিরে আসবো। শুধু ব্যবসাটা একটু গোছানো হলে ছুটতে চলে আসবো। তুই নিজের খেয়াল রাখিস মা। অশ্রু সজল চোখে বাবার দিকে চেয়ে হালকা মাথা নেড়ে সম্মতি জানায় অরুণিকা। জামিল সাহেব আর দাঁড়ান না, ছাতাটি দিয়ে মাথাটুকু বৃষ্টির ছাতা থেকে বাঁচানোর প্রয়াস চালিয়ে দ্রুত পায়ে প্রস্থান করেন। জামিল সাহেব বলেছিলেন তিনি দ্রুত ফিরে আসবেন, কিন্তু তিনি আর ফেরেননি। সেদিন হতে প্রায় 4 বছর হতে চলল, জামিল সাহেবের কোনো খোঁজ নেই। অরুণিকার দাদা আর চাচা মিলে অনেক অনেক খোঁজ লাগিয়েছেন, কোনো লাভ হয়নি। অরুণিকা জানে না তার বাবা কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে তো। সেদিনের পর থেকে বৃষ্টি দেখলেই তীব্রভাবে তার বাবার কথা মনে পড়ে। বাবার জন্য মন কেমন করে, বুক ফেটে কান্না আসে। এই যেমন এখন নিঃশব্দে অশ্রুর ঝর্ণা বয়ে যাচ্ছে তার দু চোখ বেয়ে। বেখেয়ালি অরুণিকা বাবার চিন্তায় এতটাই মগ্ন যে বৃষ্টির ছাট লেগে ভিজে একসার হয়ে গিয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই। আদ্রিকা হেসকা টানে সরিয়ে আনতে আনতে বলে ওঠে, বুবু, এই বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়েছে তোমার? ঠান্ডা লেগে যাবে। বোনের আড়ালে সন্তর্পণে চোখের জল মুছে নেয় অরুণিকা। টলমল পায়ে বোনের সাথে হেঁটে চলে যায়। 2 মাস ধরে চেষ্টায় থাকা এক চায়না ডেকোর কোম্পানির সাথে দীর্ঘ 5 ঘন্টার মিটিং সেরে নিজের কেবিনে এসে বসেছে আহরার খান। তখনই মুষলধারে বৃষ্টির শব্দ কানে বাজতেই ছট করে উঠে দাঁড়ায় সে। জানালার বাইরে টুপটাপ ছন্দমুখর বৃষ্টি বর্ষণ দেখতে থাকে এক দৃষ্টে। কিছু সময় পর গায়ের ব্লেজারটি খুলে রেখে মাস্ক দিয়ে মুখটি ঢেকে নিল আহরার। শার্টের হাতা ফোল্ড করতে করতে কেবিন থেকে বেরিয়ে পড়ে। আহরারকে দেখার সাথে সাথে অফিসে কর্মরত সকলে উঠে দাঁড়ায়, সেই সাথে অবাকও হয়। আহরার কখনো কেবিন থেকে বেরোয় না। অফিসে এসে কেবিনে ঢোকে, মিটিং অ্যাটেন্ড করা, ফাইল চেক করা, কাজের তদারকি সবটাই নিজের গণ্ডির ভেতরেই করে। কেবল অফিস শেষে বের হয়ে সোজা বাড়ি ফিরে। সে হঠাৎ এ সময় এভাবে বেরিয়ে আসায় সকলের চক্ষু চড়ক গাছ। মেয়ে এমপ্লয়ীদের অবস্থা অত্যন্ত করুণ। আহরারের মুখ দেখতে না পাওয়া সত্ত্বেও তাদের দৃষ্টি স্থির। কেউ কেউ আহরারের মুখটুকু দেখার জন্য ছটফট করছে, কেউ বা এটুকু দর্শনেই অস্থির হয়ে যাচ্ছে। ছেলেরাও সকলে দেখছে মন দিয়ে, তাদের ভেতরে ঈর্ষার দাবানল চলছে। পুরুষ মানুষ হয়ে একটা মানুষ এতটা সুন্দর কেন হবে? সব দিক দিয়ে এতটা পারফেক্ট কেউ হতে পারে? ম্যানেজার নিহাল আবরার ধমকে উঠে সকলকে নিজের কাজ করার তাগিদ দিতেই সকলের ধ্যান ভাঙে। যে যার ডেস্কে বসে পুনরায় কাজে মন দেয়। ততক্ষণে আহরার লিফটে উঠে অদৃশ্য হয়ে গিয়েছে। লিফটে উঠে সোজা ছাদে চলে যায় আহরার। ছাদে ঢুকতেই বৃষ্টির ঝমঝম শব্দ তীব্র আকারে শুনতে পেল। ধীর পায়ে হেঁটে একেবারে ছাদের মাঝখানে চলে যায় সে। মুখ থেকে মাস্কটি খুলে ছাদের দরজার বাইরে রেখে এসেছে। দুহাত মেলে আকাশের দিকে মুখ করে দাঁড়ায় সে। বৃষ্টির বড় বড় ফোঁটা মুখে আসতে পড়ছে। চোখ বুজে তা গভীরভাবে অনুভব করছে আহরার। মন প্রাণ জুড়িয়ে গেছে তার। এক অদ্ভুত শান্তি, অদ্ভুত শীতলতায় তার ভেতরটুকু চনমনে হয়ে উঠেছে বেশ। ভাইয়া, ছোট ভাই আয়াজের ডাক শুনে চোখ খোলে আহরার। ঘাড় বাঁকিয়ে যায় ভাইয়ের দিকে। আহরার থেকে দেখে আয়াজেরই চোখ আটকে যায়। হলদে ফর্সা মুখখানি বৃষ্টিতে ভিজে কি সুন্দর এক হলুদ আভা ছড়িয়ে দিয়েছে পুরো মুখ জুড়ে। আহরার চোখের ইশারায় জানতে চায় কি হয়েছে? কিন্তু আয়াজের ধ্যান নেই দেখে পুরোপুরি ঘুরে দাঁড়ায়। আয়াজের কাছে এসে হালকা ধাক্কা দিতেই ধ্যান ভাঙে তার। আহরার প্রশ্ন করে, কিরে, মেয়ে মানুষের মতো তো হা করে তাকিয়ে আছিস কেন? কি যে বলো ভাইয়া, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো যে কেউ এই মুহূর্তে তোমার এই বৃষ্টি ভেজা রূপ দেখলে আমার মতোই তাকিয়ে থাকতে বাধ্য। আয়াজের কথা শুনে মৃদু শব্দে হেসে ওঠে আহরার, যার ফলে একপাশের গেজ দাগটির ঝলক দেখা যায়। তাতে তার সৌন্দর্য যেন আরো একরাশ বেড়ে গেল। আলতো করে মাথায় চাটি মেরে বলে, হয়েছে, এত তেল দিতে হবে না। কি জন্য এসেছিস বলতো? এত সুন্দর মোমেন্টটা নষ্ট করে দিলি। ও হ্যাঁ, যা বলতে এসেছি, তোমার টিম এসেছে বাড়িতে, তোমাকে জলদি বাড়ি ফিরতে বলেছে। আমার টিম মানে দাইয়ান, রাদিফ আর ঈশান? হ্যাঁ, ওরা অপেক্ষা করছে তোমার জন্য। আহরার চিন্তিত ভঙ্গিতে ভাবতে লাগলো, ওরা হঠাৎ অসময়ে এভাবে ডেকে পাঠালো কেন? তাও আবার বাড়িতে এসে। চিন্তা বাদ দিয়ে আয়াজের উদ্দেশ্যে বলে, তুই এক কাজ কর, আমার কেবিন থেকে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ফের। আমি আর অফিস যাচ্ছি না, এখান থেকে নিচে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। ওকে? ওকে ভাইয়া, এদিকটা আমি সামলে নিচ্ছি, তুমি যাও। নিজের মাস্কটি দিয়ে পুনরায় মুখ ঢেকে অফিস থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আহরার। বাড়িতে ঢুকতেই সে অবাক হয়ে যায়।
কেমন যেন থমথমে পরিবেশ, কারো কোনো শব্দ নেই। এতটা নিশ্চুপ কেন? এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয় সে। ফ্রেশ হয়ে বেরিয়েও দেখে একই অবস্থা। আশ্চর্য, সকালে গেলটা কোথায়? আয়াজ বলল দারোয়ানরা এসেছে, ওদেরও কোনো সারা শব্দ নেই। আচমকা পিঠে দুম করে কিল পড়তেই পেছনে ফিরে দেখে ঈশান। শালা, এতক্ষণে তোর আসার সময় হলো? দায়ান এসে জবাব দেয়। লুকিয়েছিলাম, দেখছিলাম তুই কি করিস। এ পর্যায়ে রাফিদেরও আগমন ঘটে। তড়িঘড়ি এসে বলতে থাকে সে। চল চল, বেরিয়ে পড়তে হবে এখনই, নইলে সন্ধ্যা হয়ে যাবে। বিস্ময় নিয়ে প্রশ্ন করে আহরার। বেরোতে হবে? কোথায় বেরোতে হবে? আহরারের কাঁধে চাপড় মেরে জবাব দেয় ঈশান। আরে বন্ধু, ডায়ানের বোনের বিয়ে ওদের গ্রামের বাড়ি থেকেই হবে। আমরা সবাই এখন ওদের গ্রামের বাড়িতে যাব, সেই জন্য তোকে নিতে এসেছে। আহরারের জবাব। আর সেটা আমাকে এখন জানাচ্ছিস? দাইয়ান কৈফতের সুরে বলে ওঠে। আহা দোস্ত, কালকে ফাইনাল হলো কথাবার্তা। যেহেতু গ্রামে বিয়ে হবে, তাই আগে গিয়ে সেখানকার কাজকর্ম সারতে হবে। বুঝলাম। ওকে, তোরা অপেক্ষা কর, আমি মা আর বড় মাকে বলে আসি। রাফিদ আটকে দেয় আহরারকে। তার প্রয়োজন নেই, আমরা আন্টিদের পারমিশন নিয়ে নিয়েছি। তোর ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে তোলা হয়ে গেছে, জাস্ট চল। আরে চেঞ্জটা করে নিন। কোনো চেঞ্জ করতে হবে না, এভাবেই চল। এই টি শার্ট আর ট্রাউজার পরে চলে যাব? হ্যাঁ যাবি, কোনো সমস্যা নেই, কেউ দেখবে না, চল তো। এই বলে এক প্রকার চ্যাংদোলার মতো করেই আহরারকে নিয়ে ছুটলো তিনজন। ওরা চারজন হলো বাল্যকালের বন্ধু। স্কুল, কলেজ, এমনকি ভার্সিটিতেও একসাথেই পড়েছে এই চারজন। এখন প্রফেশনাল লাইফে যে যার মতো ব্যস্ত হয়ে যাওয়ায় দেখা সাক্ষাৎ কমে গিয়েছে। তবে যে কোনো আয়োজনে চারজন একসাথেই থাকবে, কেউ কাউকে ছাড়া যাবে না। আহরারকে গাড়িতে তুলতেই সকলে যার যার জায়গায় বসে পড়ে। রাফিদ ড্রাইভ করে। গ্রামে ঢুকতে ঢুকতে বিকেল গড়িয়ে গিয়েছে প্রায়। তবে মেঘলা আবহাওয়া থাকায় সেটা খুব একটা বোঝা যায় না, মনে হচ্ছে সন্ধ্যা নেমে গিয়েছে। গ্রামে প্রবেশ করতেই আহরার বলে ওঠে। ওই, আমার মাস্ক আর টুপি দে। না দোস্ত, তোকে বরং বোরকা আর নিকাব এনে দে, কি বলিস? হো হো করে হেসে ওঠে বাকিরা। আহরার ঈশানের পিঠে এক ঘুষি মেরে বলে। শালা, মজা নিস। দায়ান হাসতে হাসতে মাস্ক আর ক্যাপ আহরারের হাতে ধরিয়ে দেয়। আহরার সে সব দিয়ে নিজেকে যথাসম্ভব আড়াল করে নেয়। রাফিদকে বলে গাড়ির কাজ নামিয়ে দিতে। রাফিদ কাজ নামিয়ে দিতেই ঠান্ডা হাওয়া এসে হুড় হুড় করে ঢুকে পড়ে ভেতরে। শীতল স্পর্শে মন প্রাণ জুড়িয়ে এলো সকলের। গ্রাম্য মাটির এবড়ো থেবড়ো রাস্তায় ধীর গতিতে চলছে গাড়িটি। আহরার বাইরের দিকে তাকিয়ে গ্রামের নির্মল পরিবেশ দেখতে থাকে। সাদা শুভ্র রঙের একটি বাড়ি দেখে তার ভীষণ ভালো লেগে যায়। আনমনে বলে ওঠে, বাড়ির ফটক দিয়ে ভেতরে চোখ যেতেই থমকে যায় সে। বাগানে সারি সারি করে সাজানো ফুল গাছগুলোতে যত্ন সহকারে পানি ঢালছে এক কেশবতী। দীর্ঘ ঘন কালো কেশ রাশি দ্বারা মুখখানি আড়াল হয়ে রয়েছে তার। আহরার নিজের মুখটি বাইরে বের করে এনে ভালো করে দেখার চেষ্টা করতে নজরে এলো এক অভূতপূর্ব দৃশ্য। গাছের আড়াল হতে এক জোড়া মায়াবী চোখ, সেই চোখে চোখ পড়তেই আটকে যায় আহরারের দৃষ্টি। নিশাতুর নয়নে চেয়ে থাকে ওই অক্ষি যুগলের পানে। দায়ানদের গ্রামের বাড়িটি বেশ পুরনো। দায়ানের দাদার বাবা তৈরি করেছিলেন বাড়িটি। মাটির বাড়ি হওয়া সত্ত্বেও বিশাল জায়গা নিয়ে বাড়িটির তৈরি হয়েছে। সন্ধ্যা নেমে চারপাশ অন্ধকারে ডুবে গিয়েছে প্রায়। চার বন্ধু এসে প্রবেশ করলো বাড়িতে। বাড়ির ভেতর হতে হালকা শোরগোল শোনা যাচ্ছে। রাদীপ প্রশ্ন করে, কি রে, ভেতরে কোনো ঝামেলা হচ্ছে নাকি? দায়ান হেসে জবাব দেয়, আরে না, জয়েন্ট ফ্যামিলি তো, সবাই এক জায়গায় কথা বলাবলি করছে হয়তো, তাই একটু শোরগোলের মতো শোনা যাচ্ছে। ঈশান বলে ওঠে, তোর তিন চাচাই একসাথে আছে নাকি এখনো? হ্যাঁ, তাদের ছেলে মেয়ে সহ সকলেই একসাথে। বাহ, ইন্টারেস্টিং। বাড়ির ভেতরে প্রবেশ করতেই দায়ানের ছোট চাচি পারুলের নজর পড়ে। হই হই করে ওঠেন তিনি। তার চিৎকার শুনে সকলে এসে উপস্থিত হয় সেখানে। এতগুলো মানুষ একসাথে দেখে ভরকে যায় বাকি তিন বন্ধু। তবে দায়ান বেশ খুশি। মেজো চাচি রেহানা এসে দায়ানের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, এসে গেছিস বাবা, কত বড় হয়ে গেছিস, আর এত শুকিয়ে গেছিস কেন? খাস না ঠিক মতো? দায়ানের স্বাস্থ্য যথেষ্ট ভালো, বরং আগের চেয়ে একটু বেড়েছে বটে।
দেখতে বেশ গোলগাল হয়েছে আর তাকে দেখে বলছে কিনা শুকিয়ে গেছে। তিন বন্ধু মুখ টিপে হাসছে এই কথা শুনে। সেটা লক্ষ্য করতে দায়ান চোখ পাকিয়ে তাকায়। তিন বন্ধুর কেউই সেই চোখ পাকানোকে বিশেষ পাত্তা দিল না। দায়ানের মেজো চাচির মেঝো মেয়ে রূপা আর সেজো চাচির বড় মেয়ে ঝুমুর হা করে দেখছে চার বন্ধুকে। দায়ান তাদের চাচাতো ভাই হওয়া সত্ত্বেও অনেক ছোটবেলায় দেখেছে তাকে। চারজনই কত সুন্দর, যদিও একজনের মুখ ঢাকা থাকে সত্ত্বেও তার বাহ্যিক গঠন দেখেই বোঝা যায় সে কতটা সুদর্শন। ঝুমুরকে কোণের গুতা মেরে প্রশ্ন করে রূপা, বাড়িতে তো চাঁদের আলো নেমে এসেছে রে, ওই মুখ ঢাকা ছেলেটাকে দেখ, পুরাই নায়ক। ইস, একটু যদি মুখটা দেখতে পেতাম। গুতা খেয়ে বিরক্ত হলেও রূপার কথা শুনে ঝুমুরও সায় দিতে বাধ্য হয়। গুতা খাওয়া জায়গায় হাত বুলাতে বুলাতে জবাব দেয়, আমারও দেখতে ইচ্ছে হচ্ছে। দায়ানের চাচিরা এক প্রকার হইচই করে সকলকে ভেতরে নিয়ে গেলেন। ওদের ঘরটা দেখিয়ে দিতেই চার বন্ধু একেবারে হুমড়ি খেয়ে ঢুকে পড়ে রুমে, কারণ এই মুহূর্তে বিশ্রামটা তাদের জন্য ভীষণ দরকার। সকলে যার যার কাজে ব্যস্ত হয়ে যেতেই সুযোগ বুঝে রূপা আর ঝুমুর দুজনেই চার বন্ধুর ঘরের দরজা আড়ালে এসে উকিঝুঁকি মারতে থাকে। ঠিক তখনই ঝুমুরের ছোট বোন নূপুর এসে ক্ষীণ স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ও মা, এ কি ভাইদের ঘরের সামনে অমন টুকটুক করে কি দেখছো তোমরা বুবু? চমকে উঠে ফিরে তাকায় রূপা আর ঝুমুর। নূপুরের মাথায় জোরে একটা চাটি মেরে রূপা জবাব দেয়, শয়তান মেয়ে, তোর কি তাতে, যা ভাগ। মার খেয়ে ভয় পেয়ে ছুটতে পালিয়ে যায় নূপুর। ঝুমুর বলে ওঠে, এখন চল রূপা, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। রূপার জবাব, আরে তারা না, ওই মুখ ঢাকা ছেলেটার মুখটা দেখবো একটু। ওরা এখানেই থাকবে, কোথাও যাবে না, তুই পরে দেখে নিতে পারবি। এখন নূপুর গিয়ে যদি কাউকে বলে দেয় সর্বনাশ হয়ে যাবে। এই বলে রূপাকে টানতে টানতে নিয়ে যায় ঝুমুর। অরুণিকার চাচা জাহেদ দোকান থেকে বাড়িতে ফিরেছেন সবে। ফিরতেই তিনি সোজা চলে যান ভাবি আরজুর ঘরে। বাইরে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে ওঠেন, ভাবি একটু বাসর ঘরে আসো তো। দেবরের ডাক শুনে আরজু চিন্তিত হয়ে পড়েন। খুব বেশি প্রয়োজন ছাড়া জাহেদ এভাবে ডেকে পাঠায় না। বসার ঘরে যেতেই দেখতে পান সেখানে শ্বশুরও বসে আছেন। একটু পর সেলিনাও এসে উপস্থিত হয়। জাহেদের দিকে তাকিয়ে আরজু প্রশ্ন করেন, কি ব্যাপার জাহেদ, সবকিছু ঠিক আছে তো? বসেন ভাবি, একটা দরকারি কথা আছে। আরজুর শ্বশুর জসিমউদ্দিন বলেন, কি বলবি রে বাবা, জলদি বল, খুব চিন্তা হচ্ছে। কয়েক সেকেন্ড চুপ থেকে জাহেদ বলে ওঠেন, আসলে আব্বাজান আমাদের গ্রামের নিয়াজি বাড়ির বড় নাতি শাহেদের কথা মনে আছে তোমার, যে শহরে গিয়েছিল ডাক্তারি পড়তে? একটু ভেবে জসিমউদ্দিন জবাব দেন, হ্যাঁ হ্যাঁ, ওই তো একমাত্র ছেলে, এই গ্রাম থেকে প্রথম ডাক্তার হয়েছে, কত সুনাম তার। হ্যাঁ আব্বাজান, তার আব্বা নিয়াজি বাড়ির বড় ছেলে শাহিন ভাই, সে এসেছিল আজ দোকানে, অনেকক্ষণ গল্প সল্প করলো। সে আমার কাছে একটা অনুরোধ রেখেছে আব্বা। এই পর্যায়ে আর্য বলে ওঠেন, কি অনুরোধ? কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে জাহেদ জবাব দেন, আসলে তিনি শাহাদাতের জন্য আদ্রিকার বিয়ের প্রস্তাব দিয়েছেন। আর্য বেগম অবিশ্বাসের সুরে বলে ওঠেন, কি? শাহাদাতের জন্য আদ্রিকা? শাহিন ভাই নিজে বলেছেন? হ্যাঁ ভাবি, নিয়াজি বাড়ির সকলেই আদ্রিকাকে বেশ পছন্দ করেছেন, সকলেই রাজি। তাই শাহিন ভাই খুব করে অনুরোধ করে গেলেন আমরা যেন ভেবে দেখি। কিন্তু ওর আগে আদ্রি? শাহিন ভাই নিজে এসে প্রস্তাব দিয়েছেন ভাবি। শাহাদাতের মতো ছেলে, নিয়াজি পরিবারের মতো পরিবার, তুমি ভাবতে পারছো? কিন্তু এটা কিভাবে সম্ভব জাহেদ? বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দিয়ে দেব, গ্রামের মানুষ কি ভাববে? ওর বিয়ে দেওয়াটা তো আরো কঠিন হয়ে যাবে। আমি বুঝতে পারছি ভাবি, কিন্তু ওরা শাহাদাতের জন্য মেয়ে দেখেছে, আদ্রিকে না দিলে ওরা অন্য জায়গায় মেয়ে দেখবে। আদ্রির জন্য এমন পাত্র হাতছাড়া করা কি ঠিক হবে? এবার সেলিনা বলে ওঠে, তাছাড়া ওরুর বিয়ে হতে এখনো কত যে সময় লাগবে তাও তো বলা যাচ্ছে না। কোনো বিয়ের সম্বন্ধই টিকছে না, আদৌ বিয়ে হবে কিনা।
জাহিদ ধমকে ওঠেন। আহ সেলিনা, কি উল্টো পাল্টা কথা বলছো? ঠিকই তো বলছি, তুমি ভেবে দেখো ভাবি, ওর জন্য আদ্রের কপালটা যেন না পড়ে। সেলিনার কথার পৃষ্ঠে কোনো জবাব দেন না আরজু বেগম, শুধু গভীরভাবে চিন্তা করতে থাকেন তার আসলে কি করা উচিত। সকাল সকাল হাঁটতে বেরিয়েছে আহরার। গ্রাম্য পরিবেশে ভোরের হাওয়া গায়ে মেখে হেঁটে বেড়ানোতে এক অদ্ভুত শান্তি। বাকি তিনজন তো মরার মতো ঘুমোচ্ছে, ওরাই শান্তির ঘুম নষ্ট করে এসব হাঁটাহাঁটি করতে পারবে না, তাই বাধ্য হয়ে একাই বেরিয়ে পড়েছে সে। সবুজ নির্মল চারিপাশ দেখলে মন জড়িয়ে যায়। ধান ক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে থাকে আহরার। শুনেছে এই গ্রামে ছোট্ট একটি নদী আছে, উদ্দেশ্য সেই নদীর পাড়ে যাওয়া। যেতে যেতে হুট করেই সেই সাদা বাড়িটি নজরে আসে তার। গতকাল দেখা সেই মায়াবী চোখের অধিকারিণীকে দেখার বড্ড লোভ হচ্ছে তার। মুখখানি যে দেখা হয়নি কাল। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় এদিক ওদিক উকি মেরেও কাউকে নজরে এলো না তার। আনমনে আওড়াতে থাকে সে, ও হে শোনো না, দেখা দাও একবার। তারপর আচমকায় চমকে ওঠে সে নিজের আচরণ দেখেই। যে আহরার খানের মুখ দেখার জন্য শত শত মেয়ে চীনা জোকের মতো লেপ্টে থাকে, সেই আহরার খান কোনো মেয়ের মুখ দেখার জন্য অচেনা বাড়িতে এসে উকি মারছে। ভাবতে ভাবতে হো করে হেসে ওঠে সে। হুট করে হাসি থেমে যায় এক রিনরিনে মিহি কণ্ঠস্বর শুনে। যে কাকে চাইছেন? কণ্ঠ অনুসরণ করে তাকাতেই দেখতে পাই এক কর্দমাক্ত হয়ে দাঁড়িয়ে থাকা রমণী। হাত ভর্তি কাদা মাটি লেপ্টে আছে তার, সম্ভবত মাটি নিয়ে কোনো কাজ করছিল এতক্ষণ। গালে মুখে বহু জায়গায় ছোপ ছোপ মাটি লেগে আছে। ধক করে ওঠে আহারের হৃৎপিণ্ড। এই তো সেই সুনয়না, সেই মায়াবী চোখ জোড়া, যা দেখে তার দৃষ্টি থমকে ছিল। নিষ্পলক চাহানি মেলে মন ভরে দেখছে আর সেই সুনয়নাকে। সেই দৃষ্টি লক্ষ্য করে বিব্রত হয়ে যায় অরুণিকা। নিজেকে সামলে পুনরায় প্রশ্ন করে, কাউকে কি খুঁজছেন? আনমনে জবাব দেয় আহরার। হ্যাঁ, আপনাকে। মনে মনে বলে ওঠে অরুণিকা। অদ্ভুত তো। তখনই আহরার একটি অবিশ্বাস্য কাজ করে ফেলল। কাছের মানুষ ছাড়া সম্পূর্ণ অচেনা এক রমণীকে স্বেচ্ছায় সে তার মুখ দর্শন করালো। মুখের মাস্কটি খুলে সরাসরি অরুণিকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, আপনাকেই তো খুঁজছিলাম, শোনোয় না। আহরারের মুখটুকু দেখে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়েছে অরুণিকা। তবে নিজেকে ধাতস্থ করতে খুব একটি সময় নেয় না সে। বিদ্যুপাতক হেসে জবাব দেয়, এত সুদর্শন পুরুষ আমার মতো কুৎসিত মেয়েকে খুঁজতে আসতেই পারে না, কখনোই না। এই বলে আহরারকে অবাক করে দিয়ে তাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ছুটে ভেতরে চলে যায় অরুণিকা। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আহরার বেশ সুন্দর করে হাসে, অতঃপর নিজ মনেই জবাব দেয়, কে বলেছে আপনি কুৎসিত? আপনি সুন্দর, মায়াবী, আপনি শ্যামবতী। বিষাদ মাখা মন মহলে রংধনুর আগমন। সাতরঙা রংধনু বিছিয়ে দিয়েছে কেউ ওই ধূসর মেঘে ছেয়ে থাকা মন আকাশে। ঘরের দরজা ভেজিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে নিজেকে অবলোকন করে যাচ্ছে অরুণিকা। কখনো কোনো পুরুষ তাকে এভাবে খোঁজেনি, অমন চাহনি মেলে চায়নি। ওই চাহনিতে কিছু তো ছিল যা অরুণিকার ভেতরে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু কেন? তাকে কখনো দেখেনি সে। কে এই সুদর্শন পুরুষ যার রূপের এত তেজ? সেই মানুষ অমন প্রেম ভরা নয়নে কেন অরুণিকার মতো শ্যামবর্ণ মেয়ের দিকে চেয়েছিল? কেন? উত্তর নেই কোনো। ঠকঠক করে দরজায় কড়াঘাত পড়তেই চমকে ওঠে অরুণিকা। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে সে। দরজার ওপাশ থেকে মায়ের গলার আওয়াজ পাওয়া গেল, কি রে ওরু, দরজা লাগিয়ে কি করছিস? খাবি না? আয় খেতে আয়। মায়ের ডাক শুনে চট করে দরজা খুলে বেরিয়ে আসে অরু। আরজু বেগম পুনরায় সুধান, কি রে, কি হয়েছে? অরু মাথা নুয়ে এপাশ ওপাশ নেড়ে জবাব দেয়, কিছু না মা, চলে যাই। এই বলে ছুটে চলে যায় সে। এদিকে মেয়ের চলে যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আরজু বেগম বিড়বিড়িয়ে বলেন, ওরুর আবার কি হলো? সেই সুনয়নার দেখা পেয়ে খুশি মন নিয়ে বাড়ির দিকে ফেরে আহরার। মূল ফটক দিয়ে প্রবেশ করতেই আচমকা লাফিয়ে এসে সামনে দাঁড়িয়ে পড়ে রূপা। সবকটা দাঁত বের করে হিহি করে হাসতে থাকে ভ্যাবলার মতো। গা দুলিয়ে দুলিয়ে ন্যাকাশরে প্রশ্ন করে ওঠে, এ মা, এ কি এত সকাল সকাল কোথায় গিয়েছিলেন আপনি? গতকাল এদের দুই বোনের দৃষ্টি লক্ষ্য করেছিল আহরার। যা বোঝার তা তো বুঝেই গিয়েছে। একে প্রশ্রয় দেওয়ার কোনো মানে হয় না, তাই পাশ কাটিয়ে যেতে যেতে বেশ কাটখাট ভাবে জবাব দেয়, হাঁটতে বেরিয়েছিলাম। আহরার ভেতরে ঢুকতে যাবে তখনই রূপা চেঁচিয়ে বলে ওঠে,
হাত মুখ না ধুয়ে চলে যাচ্ছেন যে? ওই যে কলপার, ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে নিন। আর পিছু ফিরে তাকায়। তা দেখে রূপা লজ্জা লজ্জা মুখ নিয়ে মাথা নুইয়ে নেয়। মনে মনে ভাবতে থাকে, এইবার বান্দা মুখ খুলবে হাত মুখ ধুতে গিয়ে, আর তখনই ওই চাঁদ মুখখানা দেখতে পাবো। আহা, ভেবে কি খুশি লাগছে। আর রূপার ভাবভঙ্গি বুঝতে পেরে ব্যঙ্গাত্মক হেসে আস্তে করে বলে, রিডিকিউলাস। বলেই সে গটগটিয়ে ভেতরে চলে যায়। এদিকে রূপা কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখে সামনে ফাঁকা, কলপার ও ফাঁকা, কেউ নেই। মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলতে থাকে সে, কি হলো ব্যাপারটা? গেল কোথায়? জিনের মতো অদৃশ্য হয়ে গেল কি করে? ঘরে প্রবেশ করতেই দারিয়ান ধমকে বলে ওঠে, মরে গেছিলি নাকি হাঁটতে গিয়ে? ফোনটাও নিয়ে যাসনি। আন্টি কতবার ফোন দিয়েছে। মা ফোন দিয়েছে? কই এই দেখি। ফোনটা হাতে নিয়ে দেখে অনেক কটা মিসড কল। কল ব্যাক করতে সাথে সাথে রিসিভ হলো।